তথাকথিত বিরোধী দলের সুনামধন্য বক্তারা যেসব বক্তব্যের শব্দ চয়ন করে, সভ্যতা ভব্যতা বাদ দিয়ে কথা বলে, মনে হয় না যে তারা কোনো সামাজিক মানুষ। তাদেরকে যখন আমার বাড়িতে যে আপনি আমাকে বকাঝকা দিবেন, আমার মাকে বকা দিবেন, আমার ভাইকে বকা দিবেন, আমার দলের নেতাকে বকা দিবেন, অশ্লীল অশ্রাব্য ভাষায় আমার স্ত্রীকে জড়াবেন, আমার কন্যাকে জড়াবেন, আর আপনাকে আমার এলাকার লোকজন ছেড়ে দিবে, এমনটা ভাবার ওই রকমটা আমরা এখনো স্বপ্নে দেখি। আমলারা নিজেরাই একটা দল, যেই দলের নেতা কর্মীদেরকে জেল খাটা লাগে না, তাদেরকে পত্রিকায় এক্সপোজড হয় না, তাদেরকে জনগণ চেনে না, তাদেরকে গালিও দেয় না। আমরা রাজনীতি করি না, দেখবেন দিন রাত আমগরে মানুষে গাইল্লায়, পক্ষে বিপক্ষে গাইল্লায়। কোন কয়টা আমলাকে গাইল্লায় বলেন তো? দেশের সবচেয়ে বড় চোর কারা? প্রজাতন্ত্রের কর্মচারীরা। রাজনীতিবিদরা চুরিচামারি করে, কিন্তু মোটা দাগে রাজনীতিবিদদের চুরিচামারিটা দেশে থাকে। আমরা তো এই আন্দোলন বিজয়ের পরে কাউকে হলো গালিগালাজ করি নাই, কাউকে হচ্ছিল মানে চবর্গীয় গালিগালাজ করি নাই, বা কাউকে কারো স্ত্রী কন্যা পুত্র তাদের নিয়ে আমরা গালিগালাজ করি নাই। কিন্তু এই যে নতুন বন্দোবস্তের কথা বলে গালিগালাজের রাজনীতিতে করা হচ্ছে, সেটা খুবই নিন্দনীয়। জুলাই গণঅভ্যুত্থানের 2 বছর পরও প্রশ্নটা আগের চেয়ে আরো জোরালো। রাষ্ট্র কি বদলেছে, নাকি শুধু ক্ষমতার মুখ বদলেছে? যে আন্দোলনের মূল দাবি ছিল রাষ্ট্রের চরিত্র বদলানো, প্রশাসনের জবাবদিহি নিশ্চিত করা, রাজনৈতিক সহিংসতার অবসান ঘটানো এবং আইনের সমান প্রয়োগ, সেই প্রত্যাশা কি বাস্তবে প্রতিফলিত হয়েছে? বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নিজেই বলছেন, আমি দেখছি যে কিছুই বদলায়নি। ঘুষ, আমলাতান্ত্রিক জটিলতা, পুরনো প্রশাসনিক সংস্কৃতি এখনো বহাল। অন্যদিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে মব সহিংসতা, হবিগঞ্জে বিরোধী দলের উপর হামলা, রাজনৈতিক অসহিষ্ণুতা এবং আইন শৃঙ্খলা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। বিশ্লেষকদের একাংশের মতে সরকার বদলানো সহজ, কিন্তু রাষ্ট্রের রাজনৈতিক বন্দোবস্ত বদলানো অনেক কঠিন। তাহলে প্রশ্ন হচ্ছে, জুলাইয়ের আত্মত্যাগ কি নতুন রাষ্ট্র ব্যবস্থার ভিত্তি গড়েছে, নাকি বাংলাদেশ আবারও পুরনো রাজনৈতিক বন্দোবস্তের দিকে ফিরে যাচ্ছে? পুরনো রাজনৈতিক বন্দোবস্ত, এই শিরোনামে আজকের আলোচনায় সাথে আছে আমি ফারনাজ জুই। সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি নিউজ 24-এর নিয়মিত আয়োজন জনতন্ত্র গণতন্ত্র। নিবেদন করছে আড়াইসির স্টিল। আজকের আলোচনা এগিয়ে নিতে স্টুডিওতে আছেন 3 জন সম্মানিত অতিথি। চলুন একে একে পরিচিত হই। আমার ডান দিক থেকে পরিচয় পর্ব শুরু করছি। আছেন ফজলে হুদা বাবুল, সংসদ সদস্য ও যুগ্ম সাধারণ সম্পাদক, জাতীয়তাবাদী কৃষক দল। এর পরপরই আছেন আব্দুল্লাল কাফি রতন, সাধারণ সম্পাদক, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবি। আমার সর্বডানে আছেন ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, সাধারণ সম্পাদক এবি পার্টি। 3 জনকে স্বাগত জানাচ্ছি আজকের আলোচনায়। ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, আপনাকে দিয়ে আলোচনাটা শুরু করতে চাই। যেমনটি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন যে আমি দেখছি কিছুই বদলায়নি, এই ব্যর্থতার দায় আসলে কার? ধন্যবাদ। সামষ্টিক, আমাদের সবার। সাকসেসিভ গভর্নমেন্ট যারা দেশ পরিচালনা করেছেন সবার দায়। খাইসলত এমন একটা জিনিস, এটা ওভারনাইট বদলানো যায় না আর কি। তো সেই জায়গাতে মির্জা ফখরুল ভাই যে কথাটা বলেছেন খুবই যৌক্তিক কথা বলেছেন, বাট এটার দায় কিন্তু ওনাদের উপরও বর্তায় এটার, কারণ ওনারা দেশ শাসন করেছেন কোনো না কোনো ফর্মে 3 দফায়। ওনারা আসলে কি করেছেন? পার্টিকুলারলি তো ব্যুরোক্রেসিকে মেন করেছেন। তো সিভিল ব্যুরোক্রেসিকে রিফর্ম করা, সিভিল ব্যুরোক্রেসিকে ফাংশনাল করবার জায়গাতে যে ব্যর্থতা আছে, আংশিক দায় তাদেরকে সার্টেনলি নিতে হবে। এরপরে তো মোটা দাগে গত 16-17 বছরের আওয়ামী ফ্যাসিবাদ যেটা করেছে সেটা হচ্ছে রাষ্ট্রকে কাঠামোগতভাবে ভেঙে দিয়েছে। ব্যুরোক্রেসির যে নিজস্ব পেশাদারিত্ব ছিল, সেই পেশাদারিত্ব নষ্ট হয়ে গেছে। আপনার মুখ চেনা অ্যাপয়েন্টমেন্ট সিস্টেম, দলীয় ডিএনএ দেখে দেখে, পারিবারিক ডিএনএ দেখে দেখে ট্রান্সফার, প্রমোশন, অ্যাপয়েন্টমেন্ট এগুলো হয়েছে। তো সেগুলো সার্টেনলি আমাদের ব্যুরোক্রেসির যে পেশাদারিত্বের ধারাবাহিকতা ছিল সেটা যথেষ্ট পরিমাণ ভেঙে গেছে। একই ব্রিটিশ ইন্ডিয়া যদি ধরেন, সেখানে দেখবেন যে ক্ষমতার পালাবদল অনেকবার হয়েছে, কিন্তু ইন্ডিয়া এবং পাকিস্তানের ব্যুরোক্রেসি কিন্তু এই লেভেলে ধসে যায় নাই। মোটা দাগে তারা তাদের পেশাদারিত্ব ধরে রেখেছে বলে আজকে এই যে বিজেপির হিন্দুত্ববাদী ফ্যাসিবাদ আসবার পরেও রাষ্ট্র একদম ভেঙে যায়নি, রাষ্ট্র তার জায়গাতে আছে। এটা গ্র্যাজুয়ালি দুর্বল হচ্ছে, কিন্তু রাষ্ট্র সেখানে আছে। পার্টিকুলারলি যেহেতু বিএনপি সরকার, তাদের ফেইলিউরের কথা মনে করায় দেই। দেখেন যে আওয়ামী লীগের আমলে জনতার মঞ্চ হয়েছে, যেখানে মখা আলমগীর থেকে শুরু করে এই আওয়ামী ঘরানার প্রচুর আমলারা সেডিশাসলি মানে রাষ্ট্রদ্রোহিতার সামিল এমন কাজ করেছেন। সরকারের প্রজাতন্ত্রের কর্মচারী কখনো রাজনৈতিক ব্যানারে সংহতি জানাতে পারেন না। তো
তো সেটা তারা করেছেন। পরবর্তীতে বিএনপি কিন্তু ক্ষমতায় এসছে, কিন্তু এই মানুষগুলোকে শুধুমাত্র তারা ডিসমিস করছেন, অব্যাহতি দিয়েছেন। কিন্তু তারা যে রাষ্ট্রযন্ত্রকে ভেঙে দেবার জন্য কাজ করেছেন, এটার যে একটা সিরিয়াস জবাবদিহিতা, আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে তাকে যে একটা জায়গাতে আনতে হবে, বিচারিক জায়গা নিতে হবে, সেটা তারা কখনো করেন নাই। সেটা না করবার কারণে কি হয়েছে দেখেন, শুধু এক্সাম্পল দিই, নুরুল হুদা, সাবেক প্রধান নির্বাচন কমিশনার, যিনি এখন জেলে আছেন, তিনি কিন্তু সেই জনতার মঞ্চের অন্যতম আমলা ছিলেন যারা ওই সময় অ্যাক্টিভলি রোল প্লে করেছে। বাখা আলমগীর আওয়ামী লীগের মন্ত্রী ছিল, আরো ডজন খানেক। তো সেই নুরুল হুদা ডেপুটি সেক্রেটারি অবস্থায় বিএনপি সরকার তাকে অব্যাহতি দিলেন। আওয়ামী লীগ এসে কি করেছে, তাকে ভূতাপেক্ষা আপনার প্রমোশন দিয়ে সচিব টচিব বানানো, তারপরে সকল টাকা পয়সা শোধ করা, তারপরে হচ্ছে প্রধান নির্বাচন কমিশনার করলো। বিএনপি সরকার যদি তাদেরকে বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়ে বিচার করত, তার সাজা হইতো, তাহলে বাংলাদেশের আমলাদের গত 17 বছরে নষ্ট হবার যে ধারাবাহিকতা আমরা দেখেছি, সেটা আসলে হতো কিনা, এটা আমি আর্গু করতে পারি আর কি, যে এটা হওয়ার সম্ভাবনা অনেক কমে যেত। তো সেখানে আজকের মাননীয় আমাদের প্রিয় ফখরুল ভাই যেটা বলেছেন, সেটা হচ্ছে কারেক্ট, কিন্তু ওনাকে অ্যাট এ টাইম এটা দায়ও নিতে হবে, যেটার জন্য কালেকটিভ ওনার ফেইলিওর আছে, ওনাদের ফেইলিওর আছে। দ্বিতীয়ত যেটা হচ্ছে যে আপনি এখন ক্ষমতায় আছেন, 6 মাস হয়ে গেছে, আপনারা কি করছেন এটাও আমরা শুনতে চাই। আপনি তো বিরোধী দলের মতো বক্তব্য দিলে হবে না, এটা হচ্ছে বিরোধী দলের রাজনৈতিকদের বক্তব্য, যে আমরা দেখতে পাচ্ছি আমরা কাজ করছে না, রেগুলার আমরা বলছি। যেমন ধরেন শহীদ স্মৃতি ফাউন্ডেশন, যেটা জুলাইয়ের শহীদ আহত পরিবারকে পুনর্বাসন করবার জন্য দায়িত্ব দেওয়া হয়েছে, তাদের 5-6 মাস ধরে বেতন নাই, সরকার টাকা দিচ্ছে না, মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় টাকা দিচ্ছে না। কেন টাকা দিচ্ছে না? বলতেছে এটা তো ফাউন্ডেশন, ইন্ডিপেন্ডেন্ট বডি, আর রাষ্ট্রই তো এই বডিটা বানিয়েছে। তো রাষ্ট্র 100 কোটি টাকা এর আগে দিয়েছে, বাকি টাকা দিচ্ছে না সে। তাহলে এইটা কেন করছে না? আমলারা করতে দিচ্ছে না। মাননীয় মন্ত্রীদের সাথে আমি কথা বলছি ডিপার্টমেন্টে, বলে ভাই আমলারা একমত হচ্ছে না। আরে আমলারা একমত হবে না মানে কর্মচারীরা একমত হচ্ছে না, এটা কেমন কথা? মানে আপনি তাহলে কিভাবে দেশ শাসন করবেন? সার্টেনলি আমাদের প্রশাসনের কাঠামো যন্ত্র ভেঙে গেছে। তাহলে সেই জায়গাতে একটা হচ্ছে আমাদের একটা সেলফ ক্রিটিসিজমের জায়গা দরকার। আমরা যারা রাজনীতি করছি, যারা সরকার পরিচালনা করছেন, তাদেরকে দেখতে হবে যে আমাদের দেশ পরিচালনার প্রিভিয়াস ফেইলিয়ার কোথায় কোথায় আছে, এবং ইকুয়ালি যেহেতু সংস্কার আমাদের নতুন রাজনীতির একটা মোদ্দা জায়গা জুলাইতে আসছে, আগামীতে আমরা আসলে কি করতে চাই সেটার একটা প্রস্তাবনা সরকারের কাছ থেকে আমরা দেখতে চাই। যে জুলাইকে সামনে রেখে যে সংস্কারের প্রস্তাব দিয়েছেন 31 দফাতে আছে, আমলাতন্ত্রকে ঢেলে সাজানো হবে, এই কথা বলে দেয়া আছে। সংস্কারের মূল বাধা আসলে কি? বাধা হচ্ছে খাইসলত, একটা লম্বা প্র্যাকটিস, একটা ব্যাড হ্যাবিট। ধরেন যে বিড়ি খায়, পার্সোনাল এক্সাম্পল বলি আর কি, ধরেন যে বিড়ি খায়, সে দেখবেন এটা এমন একটা জিনিস, সে বাথরুমে বসেও খায়। কিন্তু আপনি দেশের সবচেয়ে 5 স্টার থেকে এনে যাকে ডিনার দিয়ে বাথরুমে সার্ভ করেন, দেখেন টয়লেটে বসে সে ওইটা খাবে কিনা? ওইটা খাবে না সে, কিন্তু বিড়িটা সে ওখানে বসে খাবে। কেন? ওইটা হলো তার খাইসলত। তো রাষ্ট্র এই ধরনের খাইসলতওয়ালা জনগোষ্ঠীর সমন্বয় করেই তো রাষ্ট্র। এমন তো না যে আমরা যারা রাজনৈতিক কর্মী, আমরা মেঠো লোক, আমরা পচে গেছি। ওইখানে সচিবালয়ে যারা বসে আছেন এরা সবাই মানে উপর থেকে নাজিল হয়েছেন ফেরেশতাদের মতো। ওনারা খালি ওখানে নাজিল হন, কাজ করেন, আবার উপরে চলে যান, এমন তো না। তাহলে গণঅভ্যুত্থান থেকে আমরা কোনো শিক্ষা দেইনি? না, শিক্ষা তো নেওয়ার প্রশ্ন না। শিক্ষা হচ্ছে আমরা শিক্ষা নিয়েছি বলেই তো আজকে জবাবদিহিতা নিয়ে কথা বলছি, সংস্কার নিয়ে কথা বলছি, রেট্রোস্পেক্টিভলি আওয়ার কালেকটিভ ফেলিয়ার নিয়ে কথা বলছি। এটাই তো গণঅভ্যুত্থান কি? মানে একটা জাতির অনেক বড় বড় ঘটনাগুলো যেটা করে ধাক্কা দিয়ে দেয়, যে কি ব্যাপার, গত 30 বছরে তুমি তো বদলাইলা না। আবার 90-তে একটা ধাক্কা দিছিল, কই 71-এ তোমার তো বদলানোর কথা ছিল, 71-এ একটা ধাক্কা লাগছে, কই 47-এ তুমি তো বদলাও নাই। এই বড় বড় ঘটনাগুলো কি করে? আমার কালেকটিভ সাইকি, আমার কালেকটিভ মেমোরি, আমার পলিটিকে শেক করে, যে তোমার তো বদলানোর কথা ছিল, তুমি বদলাও নাই। তো এই জন্য হচ্ছে এটাই একটা লড়াই, এই তর্ক আলাপ জবাবদিহিতার জায়গা থেকে এটা করতে হবে। আমলাতন্ত্রের ব্যাপারে আমাদের একটা বড় ফেইলিয়ার হচ্ছে, দেখেন আমলাতন্ত্র যে 6টা গুরুত্বপূর্ণ কমিশন হয়েছিল, তার ভিতর একটা কিন্তু ব্যুরোক্রেসির রিফর্ম কমিশন ছিল। ঐকমত্য কমিশনে স্যাডলি আমরা অনেক কমিশন, অনেক টপিক নিয়ে কথা বলেছি, আমলাতন্ত্রের সংস্কারের আলাপ এজেন্ডাভুক্ত করতে পারি নাই আমরা। কমিশনের পেছনে কি কারণ? আমলাতন্ত্র নিজেরা, তারা এই টপিক আলোচনার এজেন্ডাভুক্ত করতে দেয় নাই বলে আমার কাছে মনে হয়েছে। আমরা যখনই মাননীয় সদস্যদেরকে বলেছি আমরা এটা নিয়ে কথা বলতে চাই, বারবার বলেছি, আমি ওখানে দাঁড়ায় বক্তব্যে বলেছি যে ব্যুরোক্রেসি রিফর্ম নিয়ে এখানে আলাপ হইতে হবে,
এই কমিশন কি কি জিনিস প্রস্তাব করেছে, আমরা এটা ডেডলাইন চাই, আমরা কোর্স অফ অ্যাকশন চাই, আমরা এটা রোড ম্যাপ চাই যে এই প্রস্তাবনাগুলো কিভাবে বাস্তবায়িত হবে। কিন্তু স্যাডলি এটা বাস্তবায়িত হয়নি। কেন হয়নি? এটাই হচ্ছে ব্যুরোক্রেসি, যে একটা অযাচিত ক্ষমতা আমাদের রাজনৈতিক সরকারগুলোর উপরে প্রয়োগ করে থাকে, এটা সেটার একটা ফল। দিনের পর দিন তাহলে কি আমলাতন্ত্রই রাজনীতিকে নিয়ন্ত্রণ করবে? একটা বড় নিয়ন্ত্রণের জায়গা তো আছে বলেই তো আওয়ামী ফ্যাসিবাদ টিকে যেতে পেরেছে, আছে বলেই তো তারা সব সরকারের আমলেই তারা ভালো থাকে। আহমদ সাফার একটা বিখ্যাত লাইন আছে আর কি, সেটা হচ্ছে আমলারা নিজেরাই একটা দল, যেই দলের নেতা কর্মীদেরকে জেল খাটা লাগে না, তাদেরকে পত্রিকায় এক্সপোজড হয় না, তাদেরকে জনগণ চেনে না, তাদেরকে গালিও দেয় না। আমরা রাজনীতি করি না, দেখবেন দিন রাত আমগরে মানুষে গাইল দেয়, পক্ষে বিপক্ষে গাইল দেয়। কয়টা আমলাকে গাইল দেয় বলেন তো? দেশের সবচেয়ে বড় চোর কারা? প্রজাতন্ত্রের কর্মচারীরা। রাজনীতিবিদরা চুরিচামারি করে, কিন্তু বাট মোটা দাগে রাজনীতিবিদদের চুরিচামারিটা দেশে থাকে, নেতাকর্মীদেরকে দেয়, একটু বাড়িটারি করে টোরে একটা প্লট ফ্ল্যাট কেনে। মোটা দাগে রাজনীতিবিদদের টাকা পয়সা দেশের বাইরে যায় না। দেশের বাইরে যায় কাদের টাকা? যাদেরকে আমি চিনি না। সবচেয়ে বড় সেক্টর ওয়াইজ মানে ন্যাশনাল থিফ যদি বলেন, এটা হচ্ছে আমাদের ব্যুরোক্রেসি। কিন্তু সেই আমলাতন্ত্রের সংস্কারটা কোথা থেকে শুরু হবে, যেখানে সদিচ্ছার ঘাটতি রয়েছে? আপনিই বলছিলেন। এখন প্রশ্ন হচ্ছে যে গভর্নমেন্ট ডিসাইসিভ কিনা, যে আমরা ব্যুরোক্রেসিকে ওভারহলিং সরকারের করতে সদিচ্ছা চাই। এখানে যথেষ্ট। ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, আমি যদি আপনাকে একটু স্মরণ করিয়ে দেই, অন্তর্বর্তীকালীন সরকারের শাসনামলেও কিন্তু এই আমলাতন্ত্রের জটিলতা নিয়ে আমরা শুনেছি, অনেক অভিযোগের কথাও আমরা শুনেছি। তারপরে ধরেন অন্তর্বর্তীকালীন সরকার তো খুব অল্প সময়ে একটা লিমিটেড ম্যান্ডেট নিয়ে আসছে, পার্টিকুলারলি ধরেন নির্বাচন ফোকাস, কিছু টুকিটাকি রিফর্ম, রাষ্ট্রটা যেন ভেঙে না যায়। এটা কালেকটিভ রেসপন্সিবিলিটিতে আসলে জনগণের ম্যান্ডেট নিয়ে যে ক্ষমতায় আসছে সরকারি দলের, এবং 31 দফাতে সরকারের সিরিয়াস লিখিত কমিটমেন্ট আছে। আমরা চাই সরকার এইটাকে এখন ম্যাটেরিয়ালাইজ করুক, প্রয়োজনে কনসেনসাসে যাক। আপনার বিরোধী দল যারা সংসদে আছেন এবং বাইরে যারা আছেন, মাননীয় প্রধানমন্ত্রী সবাইকে ডাকুক। মানে একটা জিনিস কি হবে, সরকারি দল পপুলার সিদ্ধান্ত নিতে বেশি তার মানে ব্যস্ত থাকে। রাজনৈতিক ঐক্যমত্য এখানে দরকার, গুরুত্বপূর্ণ লাগবে, ভূমিকা পালন করতে পারে। লাগবে। এই কারণে কারণ হচ্ছে যে আমরা তো তো বাইরে সমালোচনা করব কারা? আমরা সরকারের সমালোচনা তো আমরাই করব। তো সরকার যদি নিজেই সবাইকে নিয়ে এই কাজটা করে, যে দেশের স্বার্থে আসেন এই কাজটাতে আমরা একমত হই, তখন সরকারকে তো কেউ আনপপুলার করবার চেষ্টা করবে না এই পয়েন্টে। অর্থাৎ কনসেনসাস বিল্ডিং এর মধ্য দিয়ে যদি আমরা রিফর্মটা আন্ডারটেক করতে পারি, যেটা আমি মাননীয় প্রধানমন্ত্রী এবং সরকারকে বলবো, ফখরুল ভাইকে বলবো, আপনারা ইনিশিয়েটিভ নেন, আপনারা সিনিয়র লিডার, আপনারা জীবনের শেষ প্রান্তে চলে আসছেন, পারহ্যাপস দিস ইজ ইউর লাস্ট ক্যাবিনেট পজিশন। মানে আপনাকে অনেক আল্লাহ লম্বা হায়াত বাঁচায় রাখুক, মানে আমাদের তো কোনো আপত্তি নাই বেঁচে থাকলে, তো আপনাদের তো হারানোর কিছু নাই আর জীবনে। এখন কিছু আনপপুলার সিদ্ধান্ত নিয়ে যান, যেটা আমাদের সবার জন্য কালেকটিভ ফিউচার তৈরি করে দেবে। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আব্দুল্লাহ কাফি রতন। আমরা গণঅভ্যুত্থানের পর যদি সবচেয়ে বেশি শুনে থাকি যে শব্দটি, সেটা হচ্ছে নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা। সেই জায়গা থেকে আমরা দেখছি যে সরকার গঠনের 5 মাস হয়ে গেছে, এখনো পুরনো রাজনৈতিক বন্দোবস্তে ঘুরপাক খেতে হচ্ছে। সরকার বদলেছে, রাষ্ট্রের চরিত্র কেন বদলালো না? ধন্যবাদ আপনাকে। ফুয়াদ ভাই তো আমলাতন্ত্র নিয়ে অনেক কথা বললো। আমি জাস্ট খালি আমলাতন্ত্র কতটুকু শক্তিশালী সেইটুকু বোঝানোর জন্য বলি। এই যে বিল্ডিংটা, যে 4 দেয়াল, লাল দেয়ালের 4 দেয়ালের মধ্যে হলো এই আমলারা বসেন। যদি গণতান্ত্রিক রাষ্ট্র হতো, এটার নাম হতো মন্ত্রণালয় হতো। কেন সচিবালয় হলো? কারণ সচিবরা কি দেশটা নিয়ন্ত্রণ করছেন, না মন্ত্রীরা দেশটা নিয়ন্ত্রণ করছেন, না নির্বাচিত প্রতিনিধিরা দেশটা নিয়ন্ত্রণ করছেন? আরেকটা ছোট্ট ঘটনা বলি, এটা হয়তো সবারই মনে আছে। যখন মেট্রো রেল হয়, এই স্টেশনের নাম প্রেস ক্লাবের সামনে প্রেস ক্লাব স্টেশন হওয়ার কথা ছিল। আমরা বাগড়া দিয়েছে, তারা সচিবালয় স্টেশন করেছে। কতটুকু প্রভাবশালী তারা, কতটুকু তাদের চাই, সব কিছু তাদের চাই। ফলে আমলাতন্ত্রই আমাদের রাষ্ট্রটাকে নিয়ন্ত্রণ করছেন। ফখরুল ভাই কি প্রসঙ্গে বলেছেন আমি ঠিক খেয়াল করতে পারি নাই, কিন্তু আমরা যেই ধরনের পরিবর্তন চাই, সেই পরিবর্তন কিন্তু, বা আমূল পরিবর্তনের যে কথাটা আপনি বলেছেন, সেই পরিবর্তনটা এইরকম একটা গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে সম্ভব না। কিন্তু একটা আমূল পরিবর্তন হলে সমগ্র ব্যবস্থার একটা পরিবর্তন হওয়া দরকার। কিন্তু আপনি কি দেখেছেন যে কোনো ব্যবস্থার পরিবর্তন হয়েছে? যারা ক্ষমতায় ছিল আপনার 5ই আগস্টের আগে, সচিবালয়ে তারাই ক্ষমতায়। একজন অর্থমন্ত্রী আওয়ামী লীগ আমলে অর্থ সচিব, আওয়ামী লীগ আমলে অর্থ সচিব ছিলেন, অন্তর্বর্তীকালীন আমলে অর্থ সচিব, বিএনপির আমলে অর্থ সচিব। পরিবর্তনটা কোথায়? কোনো পরিবর্তন নাই। আর যেই পরিবর্তন আমরা আশা করেছিলাম, নতুন বন্দোবস্তের কথা বলেছিলেন, কোথায় নতুন বন্দোবস্ত?
হবিগঞ্জে আক্রমণ হচ্ছে, সেটা তো আওয়ামী লীগ আমলে আমরা দেখছি, মানে বিরোধী দলের উপর আক্রমণ করা হচ্ছে। অনেকে বলেন যে কমিউনিস্ট পার্টি আওয়ামী লীগের হলো বি টিম, কিন্তু আমাদের অসংখ্য মিছিল হলো আওয়ামী লীগের নেতা কর্মীরা হামলা করেছে, আমাদের নেতৃবৃন্দকে আঘাত করেছে, আমাদের তৎকালীন সভাপতিকে সিলেটের মঞ্চে উঠে আক্রমণ করেছে আওয়ামী লীগ। সেই আক্রমণ তো আজকে বিরোধী দলের উপর করা হচ্ছে। আবার যদি ধরেন ছাত্রলীগ যে অত্যাচার করেছে, হ্যাঁ, ক্যাম্পাসে অত্যাচার করেছে, আমাদের মেঘমালার বসুর চোখের মধ্যে হলো মানে লোহার রড ঢুকিয়ে দিয়েছিল, সেই ঘটনা তো কি বলে আপনার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাকসুর ভিপি, এইটা বোধহয় কোনো বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে হয় নাই যে আপনি লাইব্রেরিতে ঢুকে গিয়ে মানুষকে মারা। তো নতুন বন্দোবস্ত কোথায়? যারা নতুন বন্দোবস্তের কথা বলে রাজনীতি শুরু করেছিল সেই দল তো আজকে পুরানো বন্দোবস্তের মধ্যে আছে। যে ছাত্ররা দল গঠন করেছে যে নতুন বন্দোবস্ত আনবে, তারা দল গঠন করার দিনই যেই মানে ঘটনা ঘটিয়েছে, বা শেরাটনের মতো হোটেল হচ্ছে হলো আপনার ইফতার পার্টি দিয়েছে, শুধু নতুন বন্দোবস্তের যে প্রশ্ন তুলে পুরাতন বন্দোবস্তের মধ্যে আছে সেটা তো বোঝা যাচ্ছে। রাজনীতিতে নতুন বন্দোবস্তের কথা বলে তারা ৭১-এ যারা ঘাতক তাদের সঙ্গে মিলে হলো জোট করেছে, জোট করার জন্য আরো লোক পাওয়া যায় নাই। ফলে আজকে যেই নতুন বন্দোবস্তের কথা বলে ৫ই আগস্টে তারা দাঁড়িয়েছিল, আমরা যে বন্দোবস্তের কথা বলেছিলাম, যারা ক্ষমতা এসেছে অন্তর্বর্তীকালীন সরকার, তারা তো তাদের অধিকাংশই এই গণঅভ্যুত্থানের সাথে সম্পৃক্তই ছিল না, ইনক্লুডিং প্রফেসর ইউনূস। তার কি স্টেক? এখন গল্প বানানো যাবে যে মাস্টার মাইন্ড, উমক তুমক, হেন তেন, আন্তর্জাতিক কানেকশনস, এগুলি বলা যাবে, কিন্তু রাজপথে লড়াই করে মুক্তিযুদ্ধের সময় যারা যুদ্ধ করেছে তাদের এক ধরনের অনুভূতি, যারা যুদ্ধ করে নাই অন্য জায়গায় ছিল তাদের আরেক ধরনের অনুভূতি। ঠিক একই রকম যারা ২৪-এর গণঅভ্যুত্থানে রাজপথে লড়াই করেছে, সামরিক বাহিনীর অস্ত্রের মুখে হলো মিছিল করেছে, যেই তরুণরা জীবন দিয়েছে, যেই তরুণরা ২৫,০০০-এর মতো মানুষ পঙ্গুত্ব বরণ করেছে, ঢাকা শহরে ২৬ জন রিক্সা শ্রমিক জীবন দিয়েছে। কি কারণে? একটা বৈষম্য বিরোধী সমাজের জন্য। তো কোটা আন্দোলন কিন্তু বৈষম্য বিরোধী একটা আন্দোলনে রূপান্তরিত হয়েছিল। সেই বৈষম্য তো আপনি নিরসন করার কোনো চেষ্টা করতে পারেন নাই, না অন্তর্বর্তীকালীন সরকার করেছে, আর বিএনপি ৫ মাস ধরে ক্ষমতায় আছে। তারা তাদের যে প্রধানমন্ত্রী তিনি অনেক ব্যক্তিগত উদ্যোগ নিচ্ছেন, জনগণ অ্যাপ্রিসিয়েট করছে, জনগণ এই মানে আপনার মানে জনতুষ্টিবাদী যে সিদ্ধান্তগুলি সেগুলিকে গ্রহণ করছে। কিন্তু আপনি যে পরিবর্তনের কথা বলে আসছেন, আপনি যে ৩১ দফা কর্মসূচির কথা বলে আসছেন, সেই ৩১ দফা কর্মসূচি, রাষ্ট্র সংস্কারের যে কর্মসূচি, সেই কর্মসূচি কোথায়? রাষ্ট্র সংস্কারের যে কর্মসূচির কথা বলছি, একটা ইস্যু তুলি আমরা আপনাকে, যেটা হচ্ছে উনি তো বলছিলেন যে বন্ধ কলকারখানা চালু করবেন। আজকে আমরা দেখছি বন্ধ কলকারখানা, যারা সমাজের এলিট, যারা লুটেরা ধনিক, যাদের কাছে ৬ লক্ষ কোটি টাকা হলো ব্যাডেল লস, সেই সকল লোকের কাছে হচ্ছে সেই কলকারখানা তুলে দেওয়া হচ্ছে। তো কোথায় সংস্কার? সংস্কারের কথা বলছেন, কিন্তু আপনি সেই পুরোনো বন্দোবস্ত, সেই আওয়ামী লীগ আমল, সেই জাতীয় পার্টির আমল, সেই আমলে আপনি থেকে যাচ্ছেন। ফজলুদ্দা বাবুল, কোথায় সংস্কার? যেমনটি প্রশ্ন রেখেছেন আব্দুল্লাহ কাফি রতন, সেই সঙ্গে রাষ্ট্র সংস্কারের কর্মসূচি আপনাদের কোথায়? ৩১ দফার কথা তো আপনারাই বলেছেন। তো বলিনি এখন যে আমরা বলিনি। ধন্যবাদ আমার সহ-আলোচক, বিশ্ববিদ্যালয়ের বড় ভাই, সিপিবির সাধারণ সম্পাদক আব্দুল্লাহ কাফি ভাই এবং ব্যারিস্টার ফুয়াদ ভাই সহ আপনাকে এবং সকল দর্শককে শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। ৩১ দফার কথা আমরা বলেছি, তো আমাদের তো এটা নির্বাচনী ইস্তেহারের মতো একটা। ৩১ দফা আমরা পালন করব না কে করে বলেছে? আমরা তো পালন করছি। আপনি ৩১ দফার আর কোনো ধারা কি পালন হয়নি? এখন যেটা বলছেন যে রাষ্ট্র সংস্কারের কথা, আপনি যেটা বলছেন রাষ্ট্র সংস্কার করবার জন্য আমরা তো ১৩৩টার মধ্যে প্রায় ৯০% বা যতগুলো অধ্যাদেশ ছিল সবগুলো তো আমরা আইনে পরিণত করেছি। গুরুত্বপূর্ণ অধ্যাদেশ আমি শেষ করি। এই গুরুত্বপূর্ণ অধ্যাদেশ করতে গেলে আপনার সংবিধান সংশোধন করতে হবে। এখন ওনারা বলতেছেন যে সংশোধন করবে কেন, সংবিধান সংস্কার করবে। আপনি যদি মনে করেন যে এই অফিসটা আপনি সংস্কার করবেন, সংস্কার করতে কি করতে হবে? রেনোভেট করবেন। তো রেনোভেট করতে আপনার তো এখানকার আপনার
স্পেশালিস্ট লোক লাগবে, ইঞ্জিনিয়ার লাগবে, লেবার লাগবে, আপনার গুডস কিনতে হবে, রিকোয়ার্ড যেগুলো ফার্নিচার আছে সেগুলো কিনতে হবে। তো আপনি সংবিধান সংস্কার করতেই তো এই সংবিধানটা সংশোধনটা করতে হবে। তো এই সংশোধন করার জন্য আমরা কিন্তু বাজেট অধিবেশনের আগে প্রথম অধিবেশন থেকে আমরা কিন্তু বলছি বিরোধী দলকে যে আপনারা আমাদেরকে আপনারা দেন, আমরা সংবিধান সংশোধনের জন্য আমরা কমিটি গঠন করি। তারা আজ পর্যন্ত দেননি, 1 2, এবং আমরা সেটা করব, আমরা কমিটেড। এটা যে কোনোটাই আমরা কিন্তু আমরা বলেছি 31 দফা শুধু নয়, জুলাই গণ অভ্যুত্থান আমরা সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় যেটা স্বাক্ষর করেছি ওটা আমরা প্রত্যেকটা দফা আমরা কিন্তু ফজলুদ্দা বাবুল আপনারা বারবারই বলছেন আপনারা করবেন, আপনারা বলছেন অক্ষরে অক্ষরে বাস্তবায়ন তো করবেন, করছি তো আমরা। সে রোডম্যাপ কোথায়? কেন কোনটা করছি বিরোধী না? দল আপনাদের উপর আস্থা একটা রাখতে বলুন পারছে না? হ্যাঁ সরি, বিরোধী দল কেন আপনাদের উপর আস্থা রাখতে পারছে এই না? তো তাদের কেন আসেন। এত এত অভিযোগ? বিরোধী দলের কথা উনি বললেন না, হবিগঞ্জে বিরোধী দলের উপর হামলা হয়েছে। কাফি ভাই ভালোই জানেন যে হবিগঞ্জে যদি বিএনপি দলীয়ভাবে কোনো হামলা করত, আমার মনে হয় না তারা সেখানে স্ট্যান্ড হতে পারত। আই এম সরি টু সে দিস হার্শ রিয়ালিটি। সো এইখানে তথাকথিত বিরোধী দলের সুনামধন্য বক্তারা যেসব বক্তব্যের শব্দ চয়ন করে, সভ্যতা ভব্যতা বাদ দিয়ে কথা বলে, মনে হয় না যে তারা কোনো সামাজিক মানুষ। তাদেরকে যখন আমার বাড়িতে যে আপনি আমাকে বকাঝকা দিবেন, আমার মাকে বকা দিবেন, আমার ভাইকে বকা দিবেন, আমার দলের নেতাকে বকা দিবেন, অশ্লীল অশ্রাব্য ভাষায় আমার স্ত্রীকে জড়াবেন, আমার কন্যাকে জড়াবেন, আর আপনাকে আমার এলাকার লোকজন ছেড়ে দিবে, এমনটা ভাবার ওই রকমটা আমরা এখনো স্বপ্নে দেখি। এটা লন্ডনেও হয় কিনা আমি কিন্তু জানি না। রাজনৈতিক বক্তব্যের জবাব কি হামলা হতে পারে, সহিংসতা হতে পারে? অবশ্যই হতে পারে না, সেজন্যই তো বললাম বিএনপি তো এখানে কোনো হামলা করেনি দলীয়ভাবে, এটা করেছে বিচ্ছিন্নভাবে, সেই জন্য পুলিশ প্রোটেকশন দিয়েছে। আপনি দেখুন, আপনি যদি পুরো বিষয়টা যদি অ্যানালাইসিস করেন, অভিযুক্ত করছে। হ্যাঁ আমি আসছি, অভিযুক্ত থাকবেই। শুনুন, যখন তারা এখানে হবিগঞ্জ সদরে তাদের মূল পরিকল্পনাটা ছিল যে তারা একটা র্যালি করে আসবে, এসে এখানে পথসভা করবে। সো পুলিশ ছিল র্যালির জন্য প্রস্তুত, তারপর তারা র্যালিটা বাদ দেয় লাস্ট মুহূর্তে। পুলিশ কিন্তু তারা যেখানে পথসভা করে সেখানে এসছে, পথসভাও হয়ে গেছে, কিন্তু পথসভায় পুলিশের গাড়ি বের হবার আগেই, যেটা কথা ছিল পুলিশের গাড়ি বের হবে তারা সাথে সাথে বের হবে, পুলিশের গাড়ি বের হবার আগেই তাদের সফরসঙ্গীদের সাথে থাকা যে মিডিয়ার গাড়ি সেটা আগে বের হয়েছে। আর যে বক্তব্য দিয়েছে তাতে এটা ওইখানকার তাৎক্ষণিক সাধারণ মানুষের এটা কিন্তু একটা স্বাভাবিক ঘটনা এ দেশে আমি মনে করি। কিন্তু বক্তব্য দিয়েছে তো সরকারি দলের নেতা কর্মীদের বিরুদ্ধে, সাধারণ মানুষ কেন ক্ষিপ্ত হলো? নো, ওইখানকার নেতার বিরুদ্ধে বক্তব্য দিয়েছে, নেতার স্ত্রীকে জড়িয়ে বক্তব্য দিয়েছে। আপনি তো একটু মিডিয়াতে দেখার কথা। তারপর কি দেখুন, আমি নিজে ভিডিও দেখলাম, যখন এসপি সাহেবের সাথে আমি কথা বলেছি এই ঘটনাগুলো নিয়ে, তো এসপি সাহেবকে যখন আমি বললাম যে আচ্ছা তাহলে আপনি কেস নিচ্ছেন না কেন, ভাই তো কেস তো নিচ্ছিলাম, কেস তো নিয়েছি। ওনারা যখন এসছে পরে উনি আমাকে একটা ভিডিও দিয়েছে, ভাই এটা তো মিডিয়াতে আছে, আপনি একটু স্যার দেখেন এটা। তো আমি যখন দেখলাম তাকে মানে ইনস্টিগেট করা হচ্ছে যে ট্রাকে কি বালু ছিল, বালি ছিল না, বালি ছিল না, তারপর লাশটা কি আপনারা নিয়ে আসেননি, আপনারা মানে তাকে উত্তক্ত করার জন্য সর্বরকম চেষ্টা করা হচ্ছিল ওই রুমে। তো আপনি যদি আজকে ফুয়াদ ভাই, যে বেস্টার ফুয়াদ ভাই যে কথাটা বললেন যে সরকার এটা করতে হবে, ওটা করতে হবে, সেটা করতে হবে, ফুয়াদ ভাই একজন ব্যারিস্টার মানুষ, প্রাজ্ঞ মানুষ, রাজনৈতিক বিশ্লেষক, ওদের এটা বোঝার কথা। সরকার মানে তো শুধু সরকারি দল নয়, সরকার মানে তো বিরোধী দল, সরকার মানে সকল রাজনৈতিক দল মিলে তো আমরা। কিন্তু এনসিপি নেতা সার্জিস আলম যেমনটি বলেছে, বিএনপির পরিণতি শেখ হাসিনার চেয়ে আরো ভয়াবহ হবে, এবং এনসিপি নেতা আক্তার বলেছেন আমাদের উপর ধারাবাহিক হামলা হচ্ছে, ভয়াবহ পরিবেশ তৈরি করা হচ্ছে। এই অভিযোগগুলো নিশ্চয়ই আপনার কাছে জবাব রয়েছে, আমি প্রশ্নগুলো রাখছি। আমার বঙ্গবন্ধুর মানুষ, হয়েছে বিরতি নিয়ে তার সম্পর্কে আমার কোনো উত্তর দেওয়ার কোনো প্রয়োজন নেই। একটা বিরতি নিচ্ছি, সাথেই থাকুন। আবারও আমন্ত্রণ, দেখছেন নিউজ 24 এর নিয়মিত আয়োজন জনতন্ত্র গণতন্ত্র, নিবেদন করছে RICL স্টিল। আমরা আবারও ফিরছি আলোচনায়।
ফজলুল বাবুল যে প্রশ্নটি রেখে বিরতিতে গিয়েছিলাম, সার্জিস আলম বলেছেন শেখ হাসিনার স্বৈরাচারের পরে বিএনপি আরেকটা স্বৈরাচার কায়েম করতে চাইছে, তারা আর কোনো দলকে দাঁড়াতে দিবে না। যদি এটি হয় তাহলে বিএনপির পরিণতি শেখ হাসিনার চেয়ে আরো ভয়াবহ হবে। আবারও আমরা দেখছি যে প্রতিপক্ষ দমনের পুরনো চক্রে ফিরে যাওয়ার এক ধরনের অভিযোগ, কি বলবেন? না, অভিযোগ থাকবে, এটা গণতন্ত্রের একটা বা কি বলবো একটা অংশ। অভিযোগ থাকবে, অনুযোগ থাকবে, তর্ক থাকবে, বিতর্ক থাকবে, মত থাকবে, দ্বিমত থাকবে। দিন শেষে আমাদের সবার কাছে বাংলাদেশটা উপরে থাকবে। এবং আমরা এই যে রাজনীতি বলেন, আমলাতন্ত্র বলেন, যে ঘটনাই আমরা বলি না কেন, এই টকশো বলি করি, সবকিছুর মূলেই কিন্তু আমাদের সাধারণ মানুষরা কেমন থাকবে, ভালো থাকবে কিনা। জুলাইয়ের স্পিরিট যেটা বৈষম্য বিরোধী আন্দোলন ছিল, সো বৈষম্যহীন সমাজ ব্যবস্থার জন্য আমরা যেসব সোশ্যাল মেজার নিয়েছি, কৃষক কার্ডের কথা বলেছি, আমরা কৃষকদের কৃষি ঋণ মৌকুব করেছি 10,000 টাকা পর্যন্ত সুদ সহ, আমরা খাল খনন করছি, আমরা ফ্যামিলি কার্ড দিচ্ছি, আমরা স্বাস্থ্য ব্যবস্থাকে ঢেলে সাজানোর জন্য স্বাস্থ্যে ডবল বাজেট নিয়ে এসেছি, পরিবেশ রক্ষার জন্য আমরা বিভিন্ন রকম মেজার নিয়েছি। আগামী 5 বছরে আমরা 25 কোটি আমরা গাছ বৃক্ষরোপণ করব। আমরা প্রত্যেকটা উপজেলায় আমরা হসপিটালগুলো 100 শয্যা বিশিষ্ট করছি। আমরা আন্তর্জাতিক ক্ষেত্রে আমাদেরকে কাজ করার জন্য আমরা যে নীতিটা নিয়েছি সেটা হচ্ছে সবার উপর বাংলাদেশ। তো বাংলাদেশ সবার উপর হওয়ার জন্য আমরা এখন বিশ্বের বিভিন্ন দেশের সাথে যেখানে বাংলাদেশের লাভ হবে সেই সব বিষয়গুলো নিয়ে আমরা কাজ করছি। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ফজলুল বাবুল, ধন্যবাদ জানাচ্ছি আব্দুল আল কাফি রতন। যেমনটি প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান বলেছেন, এনসিপির কিছু নেতাকর্মী প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার সহধর্মীকে নিয়ে কটূক্তি করে বেড়াচ্ছে, মানুষের সামনে তাদের এমপিকে নিয়ে বাজে মন্তব্য করবেন, তারা ছেড়ে দেবে। যদি একটু জানতে চাই যে রাজনৈতিক বক্তব্যে কি আত্মসংযমের প্রয়োজন আছে? অবশ্যই। যে নতুন বন্দোবস্তের কথা আপনি বলছিলেন, নতুন বন্দোবস্তে এই যে ধরেন প্রথম সময় আমি বলতে পারি নাই, এই যে যাদের বিরুদ্ধে বলা হচ্ছে, নাম আমি বলতে চাই না, অনেক অনুজ আমাদের, তিনি যেই ভাষায় কথা বলেন, যেভাবে তিনি রাজনৈতিক নেতৃবৃন্দকে নিয়ে হলো বক্তব্য দেন, গালিগালাজ করেন, সেটা কখনোই রাজনৈতিক ভাষা হতে পারে না। যদি ধরেন আমরা 90-এর গণ-অভ্যুত্থানের কর্মী ছিলাম এবং গুরুত্বপূর্ণ কর্মী ছিলাম, কিন্তু আমরা তো এই আন্দোলন বিজয়ের পরে কাউকে হলো গালিগালাজ করি নাই, কাউকে হচ্ছিল চবর্গীয় গালিগালাজ করি নাই, বা কাউকে কারো স্ত্রী কন্যা পুত্র তাদের নিয়ে আমরা গালিগালাজ করি নাই। কিন্তু এই যে নতুন বন্দোবস্তের কথা বলে গালিগালাজের রাজনীতিতে করা হচ্ছে, সেটা খুবই নিন্দনীয়। এবং আবার এইটাও আমি বলি, বাবুল ভাই নিজেদের দলীয় নেতা কর্মীদের সম্পর্কে বলছেন যে সংগঠিতভাবে করে নাই, কিন্তু অসংগঠিতভাবে হলো তারাই তো ছিল, এই সরকার দলীয় নেতা কর্মীরাই তো এই আক্রমণ করেছে। আপনি যদি আইন নিজে হাতে তুলে নেন, সেটাও পুরনো বন্দোবস্ত, কিন্তু নতুন বন্দোবস্তের কথা বলতেছেন, পুরনো বন্দোবস্তের হলো ব্যবস্থা নিচ্ছেন। ফলে একদিকে যেমন এই তরুণ, এরা তো তরুণ একেবারেই ধরেন ছাত্রত্ব শেষ করে এই আসছে, পেশা জীবনে আসছে, তারা যদি এই ধরনের কথাবার্তা বলে সেটা নট অ্যাকসেপ্টেবল কোনোভাবেই। এবং প্রধানমন্ত্রী সম্পর্কে যেই বক্তৃতা, যেই স্লোগান দেয়, হ্যাঁ, সেই স্লোগানও অশ্রাব্য। সেই অশ্রাব্য কথাবার্তা রাজনীতি হতে পারে না। রাজনীতি অবশ্যই আপনি এই সরকারের যেই 5 মাসের কর্মকাণ্ড সেগুলো নিয়ে কথা বলেন, আমরা বলি তো, আমরা বলি না। সরকার যে 44টা শিল্প প্রতিষ্ঠান বেসরকারীকরণ করে দিচ্ছে, তাদের বন্ধু বান্ধব ব্যক্তিগত মালিকদের কাছে দিয়ে দিচ্ছে, সীমা পরিসীমা রয়েছে। অবশ্যই ধন্যবাদ। আপনি কতটুকু বলবেন সেটা আপনার কালচার, আপনার রাজনীতি এবং আপনার যে সংস্কৃতি, সেটা অবশ্যই হলো আপনাকে মেনে চলতে হবে। ধন্যবাদ জানাচ্ছি ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। যেমনটি নাসিরউদ্দিন পাটোয়ারি বললেন, তার একটা জাস্টিফিকেশন দিয়েছে যে আমি কথা বলি, তারা নাকি এই জন্য আমার উপর হামলা হয়েছে। অন্যদিকে আবার প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান বলেছেন এনসিপি ভণ্ডবস্তের রাজনীতি শুরু করেছে। যদি একটু জানতে চাই যে রাজনৈতিক নেতৃত্বের উত্তেজনাপূর্ণ বক্তব্যের জন্যই কি আসলে সহিংসতাকে আমরা দেখছি যে উস্কে দিচ্ছে কিনা, নাকি আর সহিংসতার দায় সব পক্ষকে নিতে হবে? আমি একটু আগের আলোচনাতে একটু লেজটা শেষ করে দিই। সেটা হচ্ছে যে 1871 সালের দিকে আমরা যারা একসময় বাম রাজনীতি করছি, এখানে কাফি ভাই আছেন, প্যারিস কমিউন রেভলিউশনারি গভর্নমেন্ট করে আপনার ব্যুরোক্রেসিকে তারা একদম সিভিল ব্যুরোক্রেসিকে নাস্তানাবুদ করে দিয়েছিল।
এবং হিস্ট্রিতে, পলিটিক্যাল সায়েন্সে, ব্যুরোক্রেসিতে কিন্তু সিরিয়াস ডিবেট আছে যে প্যারিস কমিউনের ধারাবাহিকতায় আসলে ক্যাপিটালিস্ট ওয়ার্ল্ড তার ব্যুরোক্রেসিকে রিভাইজ করতে পেরেছে কিনা, এই তর্কটা আছে। এবং আহমদ শফা তার লেখায় যেমন লিখেছেন, ফিডেল কাস্ট্রো কিন্তু শেখ মুজিবকে আপনার পরামর্শ দিয়েছিল যে ৭১-এর জনযুদ্ধের পরে যদি আপনি এখন দেশকে সাজাতে চান তাহলে আপনার পুরাতন ব্যুরোক্রেসিকে ফেলে দিতে হবে। এবং সে একটা দুষ্ট পরামর্শও দিয়েছিলেন। সে বলেছে যে আমি আমার দেশে কি করেছিলাম, সেটা হচ্ছে একটা জাহাজে করে, ক্রুজ শিপে করে ওদেরকে আটলান্টিকে ফেলে দিয়ে আসছিলাম। সত্য মিথ্যা এটা জানি না আর কি, সে দুষ্টামি করে এটা বলেছে। এখন আপনার তো বঙ্গোপসাগর আছে, আপনি কি করবেন সেটা আপনি ভেবে দেখবেন। তো আমার মনে হয় যে সিরিয়াসলি এই তর্কটা করা দরকার। ব্যুরোক্রেসি একটা এসেনশিয়াল পার্ট। কৌটিল্যের লেখা থেকে শুরু করে গ্রেট ফিলোসফারদের লেখা পড়লে দেখবেন যে এভরি সিভিলাইজেশন, তার শাসন ব্যবস্থা, সব জায়গাতেই ব্যুরোক্রেসি দরকার। এই রাজদরবার ছাড়া, সভাসদ ছাড়া আপনি তো রাষ্ট্রকে চালাতে পারবেন না। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে যে এটা আমার দেশের জন্য কাস্টমাইজ করা, শাসন উপযোগী করা, যে এই মানুষগুলো আসলে আমার জন্য করবে কিনা। আমার মনে আছে আমরা তখন লন্ডনে আপনার 2022 সম্ভবত লিজ ট্রাস প্রাইম মিনিস্টার হইলেন অক্টোবরে 50 দিনের জন্য মাত্র। আমরা তখন চলে আসছি, 50 দিনের জন্য। ব্রিটিশ হিস্ট্রিতে সবচেয়ে শর্ট লিভড প্রাইম মিনিস্টার, মাত্র 50 দিনের জন্য হয়েছেন, এবং সেকেন্ড এভার ফিমেল প্রাইম মিনিস্টার। তিনি এসেই সপ্তাহখানেকের ভিতরে তার অর্থ সচিবকে ডিসমিস করলেন এবং তার আরও কিছু সিনিয়র সিভিল সার্ভেন্টদেরকে সে ডিসমিস করেছেন। কারণ তিনি বলেছেন যে আসলে আমি যে যেই প্ল্যাটফর্মে, যেই ম্যানিফেস্টো দিয়ে আসছি, এটার সাথে ওনারা একমত হচ্ছেন না, অথবা আমার ইকোনমিক রিফর্ম প্ল্যান তো এগোচ্ছে না। এই জায়গাতে উনি আউটরাইট ডিসমিস করে দিলেন। যদিও এই সিদ্ধান্তটা সঠিক হয় নাই, টোটাল সিভিল ব্যুরোক্রেসি রিভোল্ট করে বসছে। 50 দিনের মধ্যে ওনাকে রিজাইন করতে হয়েছে, কারণ হোয়াইট হল সিম্পলি ওয়াজ নট লিসেনিং টু হার। তো এই জন্য হচ্ছে যে আমাদের রিফর্মের তর্কটা করতে হবে। জনপ্রশাসন সংস্কার কমিশন কিন্তু শুধু এইবার না, এর আগেও কয়েক দফা সংস্কার প্রস্তাব আমাদের আছে। ডক্টর আকবর আলী খানকে কিন্তু আপনার ওয়াল-11-এর সরকার একটা ম্যাসিভ রেসপন্সিবিলিটি দিয়েছিল যে ডিকলোনাইজ করা আমাদের ব্যুরোক্রেসিকে, আমাদের আইনগুলোকে কাস্টমাইজ করা। তিনি 100-র উপরে আপনার রিকমেন্ডেশন দিয়েছিলেন। আওয়ামী লীগ সম্ভবত 19টা অথবা 21টা রাটিফাই করছে, বাকিগুলো আমলে নেয় নাই। আমার মনে হয় যে আমাদের যথেষ্ট রিসার্চ অলরেডি আমাদের মধ্যে আছে, কি কি করা দরকার, কি কি করা উচিত। যেটা দরকার, যে কোনো একটা সরকারকে এই আনপপুলার সিদ্ধান্তটা আন্ডারটেক করতে হবে। এটা এমন একটা জায়গা, কোনো সরকার হাত দিতে চায় না, কারণ ইটস এ ভেরি পাওয়ারফুল ইনস্টিটিউশন। আপনি এখানে দেখেন সরকারের টাকা নাই কিন্তু পে স্কেল বাস্তবায়ন করছে। কোনো ইকোনমিক্সে, বাউল ভাই তো কর্পোরেট লোক, কাফি ভাইয়ের অর্থনীতি নিয়ে রাজনীতি করেন, সিম্পলি কোনো ইকোনমিক্সে পড়ে না যে আপনার কারেন্ট ফিসক্যাল রিয়ালিটিতে আপনি পে স্কেল কিভাবে বাস্তবায়ন করবেন। কিন্তু বর্তমান যে বাস্তবতা আমরা দেখছি, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আমরা দফায় দফায় শিক্ষার্থী পেটানোর ঘটনা দেখছি, হবিগঞ্জে এনসিপি নেতাকর্মীদের গাড়ি বহরে হামলার ঘটনা দেখলাম। এটি কি আসলে সরকারের আইন শৃঙ্খলা ব্যবস্থার উপর নিয়ন্ত্রণকে প্রশ্নবিদ্ধ করে কিনা? প্রশ্নটি রাখছি, আবারও বিরতির সময় হয়েছে। দর্শক, জনতন্ত্র গণতন্ত্রের এই পর্যায়ে আবারও বিরতি নিচ্ছি, সাথেই থাকুন। ফিরে এলাম, দেখছেন জনতন্ত্র গণতন্ত্র, নিবেদন করছে RICL স্টিল। আমরা আবারও ফিরছি আলোচনায়। ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দফায় দফায় শিক্ষার্থী পেটানোর ঘটনা ঘটছে, হবিগঞ্জে আমরা দেখলাম এনসিপি নেতা কর্মীদের গাড়ি বহরে হামলা হলো। সার্বিক বিষয় যদি জানতে চাই যে আইন শৃঙ্খলা ব্যবস্থার উপর সরকারের নিয়ন্ত্রণের বিষয়টিকে প্রশ্নবিদ্ধ করে কি সকল ঘটনা? নিঃসন্দেহে করে, এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি আসলে ভালো না। আমার ডিপার্টমেন্টের বড় ভাই তো জ্ঞানী মানুষ নিঃসন্দেহে, কিন্তু প্রবলেম হচ্ছে যে আমরা যে জিনিসটা মানে কনভিন্স না যে উনি আসলে সাফিসিয়েন্টলি ওনার মিনিস্ট্রিতে এঙ্গেজ হচ্ছেন কিনা, ওখানে উনি কনসেন্ট্রেট করছেন কিনা, এই জায়গাটা নিয়ে আমাদের যথেষ্ট প্রশ্ন তৈরি হচ্ছে আর কি। এবং এটা এমন একটা জায়গা, যেই জায়গাটা একটা সরকারকে আনপপুলার করবার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ নিয়ামক শক্তি হিসাবে ডিল করে। যেমন দেখবেন আমাদের 60-এর মতো মন্ত্রণালয় আছে। ধরেন এই ক্রীড়া প্রতিমন্ত্রী অথবা ক্রীড়ামন্ত্রী, এটা প্রতিদিন আমাকে আপনাকে এফেক্ট করে না, এটা এখানে কে মন্ত্রী হইলো না হইলো আমার কিছু যায় আসে না। তারপরে ধরেন আপনার এই টেলিযোগাযোগ মন্ত্রী, সে প্রত্যেক দিন কি করে না করে এতে আমার আপনার কিছু যায় আসে না। ইভেন আপনি দেখবেন ফরেন মিনিস্টার, অত্যন্ত গুরুত্বপূর্ণ মন্ত্রী, তিনি আসলে কি করেন টরেন এতে আসলে আমার আপনার দৈনন্দিন জীবনে কিছু যায় আসে না। কিন্তু আইন শৃঙ্খলা এমন একটা জায়গা যেটা প্রত্যেক দিন আমার আপনার যায় আসে। আমি প্রত্যেক দিন এই অনিশ্চয়তা, নিরাপত্তাহীনতার ব্যাপারটা আমাকে ভাবায়, আমাদেরকে, আমাদের জীবনযাত্রাকে কনসার্ন করে ফেলে। জুডিশিয়ারি আর একটা, ধরেন বিচার, আইন মন্ত্রণালয়, যেটা প্রত্যেক দিন আমাকে আপনাকে এফেক্ট করে। তো সেরকম একটা জায়গাতে যদি পারফরমেন্স সিরিয়াসলি নেওয়া না হয়,
দেখেন এর আগে আপনার টিআইবি একটা বড় রিপোর্ট দিয়েছে, 3 মাসের 6 মাসের অধিকার একটা রিপোর্ট দিয়েছে গতকালকে না আজকে দেখলাম। হিউম্যান রাইটস ওয়াচ দু একটা কনসার্নের কথা বলেছেন। এই প্রত্যেকটা জিনিস কিন্তু আমাদের আপনাদের জীবন ঘনিষ্ঠ, মানে এর ভিতরে ষড়যন্ত্র আছে কিনা, ডেটা ম্যানিপুলেশন করছে কিনা, ফাইন, কোনো সমস্যা নাই তো। ধরেন টিআইবি বলছে 900+ খুন খারাপি হয়েছে, আপনি এটার পুরো সংখ্যার সাথে একমত না, আপনি এটা ল এনফোর্সমেন্টকে রেফার করে দেন, আপনি আইজি সাহেবকে ডেকে বলেন যে এই পুরো ডেটাটা ডাবল চেক করে দেখেন এটা কারেক্ট কিনা, রিজনটা কারেক্ট কিনা, এটার কজটা কি, এটার সাথে রাজনীতির সম্পর্ক কতটুকু, সামাজিক সম্পর্ক কতটুকু, আর্থিক সমস্যা কতটুকু। আপনি ডেটাটাকে রিভাইজ করেন, রিভাইজ করে আপনি পাল্টা বলেন আমরা এটা রিভাইজ করেছি 80% কারেক্ট, আমি অ্যাকশন নিচ্ছি। কি কি অ্যাকশন নিচ্ছেন, কি করছেন, এইটা যেন নেক্সট কোয়ার্টারের রিপোর্টে যেন এফেক্টেড না হয়, এটা যেন রিপোর্টটা একই রকম না আসে, তার জন্য আপনি কি করছেন, এটা তো আমরা শুনতে চাই। তো সেই জায়গাতে আইনশৃঙ্খলা সিচুয়েশনের উপর আমার কাছে মনে হচ্ছে যে 1 থেকে 6 কিন্তু বিএনপির এই লাইসেন্স ফেয়ার অ্যাফেয়ার্স আমরা দেখেছি, মানে খুবই হালকা, মানে হেলে দুলে চলা। পরে কি করা হয়েছে দেখেন, এই বিএনপি সরকার কিন্তু অপারেশন ক্লিন হার্টে গেছে বাধ্য হয়ে, কারণ সে তার দলের নেতাকর্মীদেরকে সিম্পলি কন্ট্রোল করতে পারছিল না, তাকে র্যাবের মতো একটা এলিট ফোর্স বানাইতে হয়েছে বিদেশিদের ট্রেনিংয়ে এবং টাকায় করে। কি হয়েছে, নিজ দলের হাজার হাজার নেতাকর্মীকে আজিমপুরে পাঠায় দিছে। অতএব সেই রকম একটা সিচুয়েশন যেন ক্রিয়েট না হয়, কারণ এটা একটা গ্রস মানে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা, এবং এর মধ্য দিয়ে তো শুধু রাজনৈতিক নেতাকর্মী খুন হচ্ছে না, সাধারণ মানুষ, ব্যবসায়ীদেরকে ধরে সেটা সিরিয়াসলি সরকারকে দেখা দরকার। আব্দুল্লাহ আল কাফি রতন, যেমনটি জামায়াতের আমির বললেন, ভারত সব দলকে পকেটে ঢুকিয়ে ফেলেছে, একটি দলকে পারেনি, সেটা হচ্ছে জামায়াতে ইসলামী। কি বোঝাতে চাইলেন তিনি? এটা হচ্ছে মানে রাতের আধারে জামাতে ইসলামের আমির ভারতীয় কি বলে কূটনীতিকদের সাথে দেখা করেন, আবার ধরাও পড়ে যান। ফলে এখন নিজে যেহেতু ভারতের কাছে দায়বদ্ধ এবং অন্যদের উপর দোষ চাপাই দিয়ে উনি সেই রাজনীতি করতে যাচ্ছেন। এবং ওনার অনেক স্টেটমেন্ট, শফিক সাহেব কখন কি বলেন সেটা নিয়ে গবেষণা করা দরকার। উনি এক এক সময় এক এক স্টেটমেন্ট দেন, অন্যদের বলতেছেন যে ভারতের কাছে তারা দায়বদ্ধ হয়ে গেছে। শফিক সাহেব নিজেও তো ভারতের কাছে দায়বদ্ধ, এবং ভারত হলো শত্রু না, সে কথা উনি একসময় বলছিলেন। তো ফলে এই যে ধরেন কথাবার্তা বলা, সেগুলি তো বলার জন্য বলা, এবং ওনারা যে রাজনীতি করছেন মানে জামাত ইসলাম, সেই রাজনীতি তো জনগণের কাছে আকাঙ্ক্ষিত না। জনগণ তো তাদের এমপিদেরকে, এটা বাংলাদেশের ইতিহাসে খুব কমই হয়েছে যে জনগণ গিয়ে এমপির বাসা ঘেরাও করতেছে। হ্যাঁ, তারা আল্লাহর আইন প্রতিষ্ঠা করতে চায়, আল্লাহ তাদেরকে পাঠাইছে কিনা জানি না যে তাদের আল্লাহর আইন প্রতিষ্ঠা করার জন্য, কিন্তু সৎ লোকের শাসন যে তাদের দিয়ে হবে না এইটা বোঝা গেছে। কারণ তাদের বিরুদ্ধে যে অভিযোগ আসতেছে, নানা জাতীয় অভিযোগ, তাদের নেতা নেত্রীদের সম্পর্কে অভিযোগ। যদি শেষ করেন, আজকে একজন দেখলাম, এক নারী এমপি বলছেন, নামও ভুলে যাই, উনি বলছেন যে পুরুষরা নারীদেরকে পড়াইতে পারে না। এটা আমি জানি না যে কেন উনি বললেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ক্যান্টিনে ঘেরাও দিয়ে বসে আছে, তাহলে পার্লামেন্টও কি এরকম ঘেরাও করে জামাতের নেত্রীরা বসবেন? তাদের জন্য যেটা প্রযোজ্য না, জনগণের জন্য সেটা প্রযোজ্য করার চেষ্টা করছেন তারা। ফলে শফিক সাহেব কি বললেন সেটা কোনো গুরুত্ব বাংলাদেশের মানুষের কাছে নেই। ফজলিহুদা বাবুল, যখন জামায়াতের আমির দাবি করেন যে ভারত সব দলকে পকেটে ঢুকিয়ে ফেলেছে, একটি দলকে পারেনি, সেটি জামায়াতে ইসলামী, তাহলে কি সেই পুরনো হেজিমনির বার্তা দেয়? আমরা বিগত সময় যেমনটি দেখেছি, ভারতের হেজিমনির কথা আমরা বহুবার শুনেছি। দেখুন, প্রতিবেশী যখন থাকে না, তখন প্রতিবেশীকে নিয়ে অনেক রকমের কথা হয়, কিন্তু জামাতে ইসলামের আমির বা আমিরে জামাত নাকি বলে, এটা উল্টে বলেন ওনারা তো, বা নাকি জামাতে ইসলাম বাংলাদেশ না বাংলাদেশ জামাতে ইসলাম, সেটাও আমি কনফিউজ এখনো। কাজে ওনারা কি বলল, দেখুন ওনারা তো ভারতের পক্ষেরই ছিলেন 47-এ, তাই নয়? তো ওনারা ভারতের সাথে মিটিং টিটিং করেন, উনি নিজেই বলেছেন ভারত আমাদের বন্ধু, ভারতের সাথে বন্ধু সুলভ আচরণ করা উচিত, এগুলো বহু স্টেটমেন্ট আছেন, অফিসিয়াল স্টেটমেন্ট আছেন। এখন সমস্যা হয়েছে কি, জামাতের আমির তো এক সময় জাসদ করতেন, তারও আগে উনি গোলাম পরোয়ার সাহেব জাসদ করতেন। পরশু দিনের একটা শুনলাম যে উনি ছাত্রলীগ বোধহয় করতেন, জাসদ ছাত্রলীগ না
তারও আগে একদম আচ্ছা। মুজিববাদী ছাত্রলীগ আচ্ছা, আচ্ছা, করেছে। আচ্ছা, আচ্ছা। ওইটা আমি দেখলাম পরশুদিন একটা ইয়েতে, এআইও হতে পারে আবার, কিন্তু উনি ডেসক্রাইব যেভাবে করছিলেন যেসব জনগণ, আমার মনে হলো ওইটাকে। তো ওনার আসলে অনেক ধরনের, কারণ উনি তো বলেছিলেন, আমেরিকা ওনাকে বলেছেন যে জামায়াতে ইসলাম ক্ষমতায় আসবে। এই জিনিসগুলো আসলে একটু আমাদের পার্টিকুলার ইস্যু নিয়ে কথা বলা উচিত। আমাদের ইস্যুর অভাব নেই। আমলাতান্ত্রিকতা নিয়ে কথা হলো, আমরা যে তাত্ত্বিক আলোচনাটা করলাম এটাকে আমি স্বাগত জানাই, কিন্তু ফুয়াদ ভাইকে। কিন্তু দেখুন এখানে আরো একটা জিনিস, আমাদের এটা শুধু সরকার কালকের মধ্যে করে ফেলবে এমন নয়, অনেক চেষ্টা করছে। এখন আপনার লম্বাস্তে তো কি কম্বল উজাড় হয়ে যাবে, কারণ আমাদের তো শুরু থেকে অনেক সমস্যা এখানে। আমরা বলছি ওনারা কি স্থানীয় প্রশাসন, জেলা প্রশাসক, তারা শাসক, তো শাসক কি করে জনগণের সেবা দিবে? এই ডিসিদের বলা হয়তো একসময় ডেপুটি কালেক্টর, রাইট, যে তারা ওখানকার খাজনা আদায় করবে, কর আদায় করে সেন্ট্রাল সরকারকে কলোনিয়াল গভর্নমেন্ট ছিল। তারপর কি হলো, তো স্থানীয় সরকার থাকতে এখন স্থানীয় প্রশাসন হয়ে গেছে সবকিছু, আমরা আমাদের আয়োজনের মানুষের জন্য একেবারেই কোনো কিছু শেষ হয়নি, পর্যায়ে চলে এসেছি, কাজে কিন্তু আমাদের অসংখ্য সাধারণ মানুষের ধন্যবাদ জন্য কিছু জানাচ্ছি। হতে হবে। সেই উপনিবেশীকরণটা খুব জরুরি। জানাচ্ছি। জি, এখানে decolonization গণতন্ত্রের আজকের আয়োজন। ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য।